আচ্ছা, আমার সাথে যেটা হয় সেটা কি আপনাদের সাথেও হয়? আমি যতবারই কোথাও ট্যুর দিয়েছি, হোটেল রুমটা ছেড়ে আসার সময় আমার একটা অদ্ভুত মায়া কাজ করে রুমটার প্রতি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুবাইয়াস টিনি ওয়ার্ল্ড। আশা করছি এত গরমেও সবাই সুস্থ আছেন। সো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার কক্সবাজার ট্যুরের লাস্ট পার্ট। তো দেখতেই পারছেন আমরা দুজন রেডি হয়ে অলরেডি চেক আউটের জন্য বের হয়ে যাচ্ছি। আমি আসলে ভেবেছিলাম ভিডিওটা রোজার 2-3 দিন আগে আপলোড করব, কিন্তু আসলে এর মধ্যে রোজা চলে আসলো। আর রোজা রেখে অফিস টফিস করে এতটা এনার্জি হয় না যে বসে বসে ভিডিও এডিট করব, তাই আর কি একটু লেট হয়ে গেল। তো যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা অলরেডি জানেন যে আমার আজকের ভিডিওটা নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে, কক্সবাজার টু ঢাকা ট্রেন জার্নি। এই তো হোটেল থেকে চেক আউট করে আমরা একটি সিএনজি নিয়ে ডিরেক্ট হোটেল থেকে রেল স্টেশনে চলে গেলাম। আমাদের হোটেল ডলফিন মোড়ের পাশেই ছিল, তাই আমরা ওইখান থেকে একটা সিএনজি নিয়ে নিলাম, আর সিএনজি ভাড়া পড়েছিল আমাদের 150 টাকা। এই তো আমি প্রথমবারের মতো কক্সবাজার রেলওয়ে স্টেশনে চলে আসলাম। আর যেহেতু মাত্র নতুন করেছে, সো এখনো ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আদনান লাগেজগুলো নামাচ্ছিল। আর আরেকটা কথা বলে রাখি, আমার মনে হচ্ছিল যে যেহেতু নতুন স্টেশন আমি ভিতরে কোনো চিপসের দোকান পাবো না, তাই আমি কিছু চিপস চকলেট কিনে নিয়ে গিয়েছিলাম। তো আসলে আমি গিয়ে কোনো চিপসের দোকান আমার চোখে পড়েনি। স্টেশনের মেন বিল্ডিংটা একটা ঝিনুকের শেপে ছিল, আর স্টেশনটা মোটামুটি বেশ জায়গা নিয়ে করা, বলতে গেলে অনেক বড়। এই তো আমরা স্টেশনের ভিতরে যাচ্ছি, আর যাওয়ার আগে আমি ভেবেছিলাম নতুন স্টেশন, মানুষজন হয়তো বেশি হবে না, বাট আমি সম্পূর্ণ ভুল ছিলাম। যাওয়ার পরে দেখলাম এত মানুষ এত মানুষ যে ওইখানে আমি বসার মতো জায়গা পাচ্ছিলাম না। আর ভিতরের অনেক অনেক কাজ এখনো বাকি, সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে হয়তো স্টেশনটা দেখতে আরো সুন্দর লাগবে। ওই তো ওইটা আমাদের ট্রেন, ওইটা ঘুরে এই পাশে লাইনে এসে দাঁড়াবে। ট্রেন জার্নি বরাবরই আমার খুব পছন্দ, কিন্তু খুব বেশি ট্রেনে ওঠার মতো সৌভাগ্য হয় না। এর জন্য ট্রেনে ওঠার জন্য আমার এক্সাইটমেন্ট অলওয়েজ একটু বেশিই কাজ করে। তো ট্রেন আসার সাথে সাথে আমরাও সবার মতো আমাদের বগি খুঁজছিলাম। আমাদের বগির নাম্বার ছিল ঘ, আর এই তো আমরা আমাদের বগি পেয়ে গিয়েছি। তো বগি পাওয়ার পরে আমরা যে যার সিটে গিয়ে বসলাম। তো সিটে গিয়ে বসার পরে ওরা ওদের নির্ধারিত টাইমে ট্রেনটি ছেড়ে দিল। আমরা যেহেতু অনেকগুলো মানুষ একসাথে ছিলাম, এতগুলো মানুষের সিট এক বগিতে পড়েনি। সো আমাদের আর ইমতিয়াজ ভাইদের সিটটা এক বগিতেই পড়েছিল। আর এই তো ওকে নিয়ে ভিডিও করতে গেলে অলওয়েজ আমার ভিডিও এভাবে নষ্ট করে দিবে, আর ভিডিও নষ্ট করার জন্য আমাদের মধ্যে অলওয়েজ এরকম টুকটাক মারামারি হয়। আর এরপরে গিয়ে আমরা একটা পারফেক্ট ভিডিও পাই। ট্রেন ছাড়ার পরে ওরা এরকম অনেক মিল নিয়ে আসে, কিন্তু আমরা আগেই ভিডিওতে দেখেছিলাম যে এই খাবারগুলো খেতে খুব বেশি ভালো হয় না, আর ভালো রিভিউ পাইনি। তাই আমরা আমাদের লাঞ্চ নিয়ে এসেছিলাম। আর ট্রেনের থেকে যদি আপনি মিল নিতে চান তাহলে সেটা আপনাকে আলাদা পারচেজ করে নিতে হবে। অ্যাজ আই অ্যাম এ নেচার লাভার, সো ভাবলাম যে একটু প্রকৃতি দেখতে দেখতে একটা চিপসই খাই। আর আমাদের কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনের বগিটা উল্টা ছিল। চট্টগ্রাম যাওয়ার পরে ইঞ্জিনটা যখন চেঞ্জ করেছে, এরপরে আবার সোজাভাবে গিয়েছে। সিটের সামনে পা রাখার স্পেসটা বেশ বড় ছিল, সো দ্যাট কমফোর্টেবল ভাবে বসা যায়। আমাদের দেশের ট্রেনের এই জিনিসগুলা নর্মালি আমরা আস্ত ভাবে পাই না, কিন্তু যেহেতু ট্রেনটা নতুন ছিল তাই এই জিনিসগুলা মোটামুটি ভালোই আস্ত ছিল। মানে ভালোই ছিল, কয়দিন থাকবে আসলে সেটা বলা যাচ্ছে না। এই ব্যাপারগুলো আসলে আমাদের উপরেই ডিপেন্ড করে। আমরা যদি দেশের সম্পদ মনে করে এগুলো একটু ভালো মতো মেনটেন করি, তাহলে আসলে জিনিসগুলো এত তাড়াতাড়ি নষ্ট হওয়ার কথা না। তো যাই হোক, প্রকৃতি দেখতে দেখতে আদনানের সাথে গল্প করতে করতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল। প্রচন্ড ক্ষুধাও পাচ্ছিল, তাই ভাবলাম যে লাঞ্চ করে নেই। আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেল থেকেই আমরা আমাদের লাঞ্চটা প্যাক করেছিলাম, আর আমাদের লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি আর চিংড়ি ফ্রাই। ওই তো ওইদিকে ইমতিয়াজ ভাই আর ভাবিও লাঞ্চ করে নিচ্ছিল। লাঞ্চ শেষ করার পরে ভাবলাম একটা ঘুম দেই, কিন্তু এইদিকে দেখেন আদনান পুরা ঠান্ডায় প্যাকেট হয়ে বসেছিল। সবাই তো জানেন এসির বগিগুলোতে এসির বাতাস বের হওয়ার জন্য প্রত্যেকজনের সিটের উপরে আলাদা একটা সেকশন থাকে, আর বগির দুই পাশে দুইটা কমন সেকশন থাকে যেটা অফ করা যায় না। আর আমাদের মাথার উপরে ছিল সেই কমন সেকশনটা, আর সব সেকশন যখন অফ থাকে তখন কমন সেকশনের বাতাসের ফ্লোটা বেশি থাকে, আর এর জন্য আমাদের ঠান্ডাটা একটু বেশি লাগছিল। এই পর্যন্ত জার্নিটা ঠিকঠাক ছিল, এরপরে শুরু হলো আসল স্ট্রাগল। আমাদের সিটের সামনে, পিছনে এবং সাইডে টোটাল 4টা বেবি ছিল, আর বেশি ঠান্ডার কারণে বাচ্চাগুলো খুবই বিরক্ত করা শুরু করলো। একটা বাচ্চা কান্না থামায়, আরেকটা বাচ্চা শুরু করে, আবার আরেকজন থামায়, আরেকজন শুরু করে। মানে আমাদের টোটাল জার্নিটা কান্না শুনতে শুনতেই পার হয়েছে, একটা ফোঁটাও ঘুমাতে পারি নাই। আমরা বড় মানুষ হয়ে এত বড় লং জার্নিতে আমরা নিজেরাই হাঁপিয়ে যাই, আর এরা তো বাচ্চা মানুষ, এদেরকে আসলে কিছুই বলার নেই। আর পিছনের বাচ্চাটার কথা কি বলবো, ও নিজের সম্পদ মনে করে আমার মাথার উপর যেমনি থাপড়াথাপড়ি শুরু করছিল, আমার মা মনে হয় জীবনে আমার এত থাপ্পড় মারে নাই।
তো যাই হোক, ব্যাপারটা খারাপ লাগলেও আমরা দুইজনে খুব এনজয় করছিলাম। যেহেতু ঘুমাতেই পারছিলাম না, তাই কফি আর চিপস খেয়ে আমরা আরেকটু এনার্জি নিয়ে নিলাম। এই ধরনের লং জার্নি গুলোতে আমি আসলে একটু সাইলেন্ট থাকতে পছন্দ করি, আর পরিবেশটা যদি একটু সাইলেন্ট না হয় তাহলে খুবই মাথা ব্যথা করে। আর এই বাচ্চাটা মাশাআল্লাহ এত কিউট ছিল, আর এই সাইজের বাচ্চাগুলো আমার আদর করতে খুবই ভালো লাগে। তাই আমি লাস্ট পর্যন্ত ওকে কোলে না নিয়ে আর পারলামই না। আর ওকে কোলে নেওয়ার পরে ও যেমনি খামচাখামচি শুরু করছিল, তাই বেশিক্ষণ আর কোলে রাখতে পারি নাই। এই তো জার্নির ফুল টাইমটা আমার এভাবেই কেটেছে। আপনাদেরকে আর কান্নাকাটি দেখাতে চাচ্ছি না, তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, আর যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।